বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিকের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাই বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির নেতা মোহাম্মদ গোলাম মোল্লা রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এখনও পর্যন্ত আলোচনার রেসটা আছে, সেটা হচ্ছে যে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ায় অত্যন্ত আলোচিত। তিনি দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী, সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন এবং এই সফর থেকে কি বোঝা গেল? এটা কি যুক্তরাষ্ট্র পুরো 180 ডিগ্রি ঘুরে গেল, নাকি কিছুটা ক্যারট অ্যান্ড স্টিক প্রক্রিয়ার মধ্যে ঢুকলো, নাকি তার চেয়ে আসলে কিছু করার নেই, অসহায়ত্ব প্রকাশ পেল? নানাভাবে নানানজন বিচার বিশ্লেষণ করবার চেষ্টা করছেন এবং এটা হয়তো আরও অনেকটা সময়ই বাংলাদেশে চলবে, কেননা বাংলাদেশ এক ধরনের ভূ রাজনীতির সম্পর্কের টানা পোড়েনের মধ্যে আছে বা নানা রকমের ব্যালেন্স বাংলাদেশকে করে চলতে হচ্ছে নানান কারণে। সেই আলোচনা আমরা ধাপে ধাপে এগোবার চেষ্টা করব। কিন্তু প্রথমেই আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে এই সফরটিকে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের গত 1.5-2 বছরের যে এফোর্ট তার থেকে অনেকখানি, কারণ মিস্টার লুয়ের কথা ধার করেও যদি আমি বলি যে আমরা অনেক এফোর্ট দিয়েছি একটা অবাধ, সুষ্ঠু এবং অহিংস নির্বাচনের জন্য, বাট এখন যা হওয়ার হয়ে গেছে, সামনের দিকে তাকাই। প্রফেসর মিজানুর রহমান। ধন্যবাদ। প্রথমে বলি, ডোনাল্ড লু হচ্ছে এশিয়া এবং এই অঞ্চলের, দক্ষিণ এশিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং সে ওয়াশিংটনে চাকরি করে। আর এটা হচ্ছে তার ফিল্ড, এই এলাকাটা হচ্ছে তার কার্যক্ষেত্র, এটা নিয়ে কাজ করে। তো এখানে যে সকল বিষয়, ও কিন্তু শুধু বাংলাদেশে আসেনি, ইন্ডিয়াতে গেছে, সে প্রথমে শ্রীলঙ্কায় হয়ে নেপাল এবং ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ, অর্থাৎ যে এলাকাটা তার কর্মক্ষেত্র, সে এলাকায় তো তার অনেক বিষয় থাকতে পারে, অনেক বিষয়ে। তো এটা একটা আমার কেন জানি মনে হয় এটা রুটিন চেক আপের মতন, মানে যে কাজটা সে ওয়াশিংটনে বসে করে এখানে ফিল্ডে এসে সরজমিনে দেখার জন্য যে ব্যাপারটা, আমি এর বেশি এটার আমাদের দিক থেকে যেটা হলো যে প্রতিক্রিয়া, এটারও যেহেতু একটা হিস্ট্রিক্যাল প্রেক্ষাপট আছে গত বছরের বারবার আসা যাওয়ার মধ্যে দিয়ে, কিন্তু তারপরেও আমি যেটা মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে এটা রিয়েক্ট করছে, বিশেষ করে সরকারি দল, আমাকে যদি এ নিয়ে কেউ প্রশ্ন করতো এবং আমি যদি সরকারি দলের লোক হতাম, আমি ঠিক একজাক্টলি বলতাম যে আমাদের একটা রাষ্ট্রীয় বিষয় আছে, রাষ্ট্রিক বিষয় একটা ফরেন ডেস্ক আছে, এই ডেস্কের উনি দায়িত্ব, অনেক বিষয় আছে, এগুলো নিয়ে কথা বলার জন্য আসছেন, আমরা স্বাগত জানাই। এ না করে আমরা যদি বলি যে ওনাকে তো আমরা আমন্ত্রণ করে আনি নাই, আমি মনে করি এটা কূটনৈতিক দিক থেকে ভাষা না। আরেকদিকে বিএনপি থেকেও একসময় মনে হয়েছিল, বিএনপি আমাদের অতিথি আজকের গোলাম মোল্লা রনির ভাষায় ভগবান ঈশ্বর থেকে আরম্ভ করে বিএনপির সব কিছু যে ছিল, তার খবরে বলতেছে ওনার আসা যায় আমাদের কিছুই যায় আসে না। এই যে অনেকটা এই দুইটাই আমি মনে করি, দুই দিক থেকে যেভাবে পলিটিক্যাল নেতৃবৃন্দ যেভাবে এটাকে উপস্থাপন করছে, আমার মনে হয় এটা খুবই একটা শোভন বা ভালো কিছু না। তবে যেটা মনে রাখতে হবে, এই আপনি যেটা বললেন যে একটা ভূ রাজনৈতিক টানাপোড়েন এই এলাকাটা নিয়ে, এই জায়গাটা নিয়ে আছে, তো এটাকে একটা পজিটিভ দিকেও আছে। এটা পজিটিভ হচ্ছে এটা বরং জিও পলিটিক্যাল যে টানাপোড়েনের থেকে কিন্তু একটা সুবিধা নেওয়ারও একটা স্কোপ আছে, যদি আপনি সব দিক হ্যান্ডেল করতে পারেন। তো সেটা আমরা যত যাই বলি না কেন, অনেক ব্যাপারে হয়তো সীমাবদ্ধতা আছে, বাট আমাদের যে ফরেন পলিসি যেটা এখন পর্যন্ত মেনটেন করা আছে এত টানাপোড়েনের মধ্যেও, আপনি একদিকে চায়না, একদিকে রাশিয়া, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এর সাথে ভারত, তো এই চারটা যে মানে 3.5টা বলবো যে এটা মহাশক্তি দেশ, ইভেন এর সাথে জাপান, তো বাংলাদেশ কোনো না কোনোভাবে এদের সাথে সবার সাথে একটা সুসম্পর্ক মেনটেন করে যাচ্ছে। জাপান মাতার বাড়িতে বিশাল বিনিয়োগ, রাশিয়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা বিশাল বিনিয়োগ, আর চায়না তো আমাদের সব কিছুতে ডেভেলপমেন্টে আছে, ভারত তো একইভাবে। এই যে
সবার সাথে যে এক ধরনের ফ্রেন্ডশিপ এখনও বজায় রাখা, এত টানাটানের মধ্যেও আই থিঙ্ক দ্যাট এটা যে আমাদের পররাষ্ট্রনীতি, যে আমাদের স্বার্থে আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, কারোর সাথে শত্রুতা না, কারোর সাথে বৈরিতা না, তো এটা এখন পর্যন্ত আমি মনে করি ইট ইজ ওয়ান কাইন্ড অফ সাকসেস। কারণ সবকটা পরাশক্তি অথবা হবু শক্তি, ইভেন আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সৌদি আরব থেকে এই তুরস্ক, তো তুরস্কের সাথেও একসময় যুদ্ধ অপরাধীদের বিচার টেচার নিয়ে কিছু ধরনের একটা টানাপোড়েন ছিল, কিন্তু সেগুলো এখন বরং তুরস্ক আমাদের ব্যাপারে আগ্রহী এবং কিছু ব্যবসা বাণিজ্যিক লেনদেনের ব্যাপারেও হচ্ছে। তো সেই দিক থেকে আমরা যদি বলি এখন পর্যন্ত যতটুকু আছে ইট ইজ ইন রাইট ট্র্যাক আমাদের ফরেন মিনিস্ট্রি বা ফরেন পলিসি থেকে, যে সবকটা বড় শক্তিকে আপনি অ্যাকোমোডেট করার জন্য যে স্কোপটা আপনি করে দিয়েছেন সেটাই। আর এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন। এই অর্থে দেখেন, যদিও আমরা বলছি যে আমেরিকা এবং চায়নার সাথে প্রবলেম আছে, আবার ভারতের সাথে আমেরিকার একটু কাছাকাছি সম্পর্ক, তো এই কারণেই আমাদের এই ভূরাজনৈতিক যে অবস্থানটা সেটা পুরোটা কোনোভাবে যেন চায়নার ইয়ার মধ্যে চলে না যায়, তো সেটা হলো ভারত এবং আমেরিকার কনসার্ন। তো এইটার থেকে অ্যাডভান্টেজটা আমরা কী পেতে পারি? একটা প্রকল্প, তিস্তা প্রকল্প, আমি মনে করি এটা একটা অসম্ভব প্রকল্প এবং এটার কোনো বাস্তব ভিত্তি নেই। এটা এনভায়রনমেন্টালিস্ট যারা আছে আমাদের, যারা একটু আমাদের দেশ নিয়ে চিন্তা করে, একটা বিশাল নদীকে আপনার দুই পাশ দিয়ে বাদ দিয়ে পাকা রাস্তা করে দিবেন, এটা যে পরিবেশগত ক্ষতি হবে এগুলো কোনো স্টাডি না করেই এটা প্রকল্প এমনি আকাশে ছেড়ে দেওয়া হয়েছে, এটা আমরা করব। আসলে এই দিয়ে বাংলাদেশের কোনো উপকার তো হবেই না, বরং কিন্তু তিস্তা প্রকল্প তো বাংলাদেশের প্রকল্প, বাংলাদেশ ছেড়েছে, চীন বলেছে আমরা অর্থায়ন করব। না না, ওটা ইনিশিয়েটেড, মানে মূল ইয়াটা থিমটা ওখান থেকে আসছে, চায়না থেকে, এবং চাইনিজরা এই এটাতে বিনিয়োগ করার জন্য আগ্রহী। কিন্তু আমাদের দেশের পরিবেশবিদরা, বেশিরভাগ পরিবেশবিদ বলছে এটা কোনো প্রকল্পই হতে পারে না, এরকম একটা মানে ন্যাচারাল একটা নদীকে মেরে ফেলার একটা উদ্যোগ হবে এটা। আর এখানে যা বলতে চাচ্ছে ভারত অর্থায়ন না, সেটাই বলছে। দেখেন এখন টাকাতে চায়না যখন এটা আগ্রহ দেখাইছে, আমাদের আমি আপনি বলছেন ভূরাজনৈতিক টানা পড়েন না, আমরা উই আর ইন অ্যাডভান্টেজিয়াস পজিশন, বরং এখন ভারত বলতেছে আমরা এই টাকাটা। কিন্তু ভারতের মুখ থেকে কিন্তু আমরা শুনিনি, আমরা শুনেছি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে। এটা শুনি নাই, কিন্তু আমি বলছি যে এটা চায়না তো এটা করতেছে, ইলেকশন আগেও করছে, পরেও বলছে এটা, এখন ভারত বলতেছে এটা আমরা অর্থায়ন করব। মানে তার এই প্রকল্পটা আসলে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা কোনোদিনই একটা বাস্তব প্রকল্প না, এবং একটা রাজনৈতিক প্রকল্প। কিন্তু আমাদের ইয়েটা হচ্ছে যে চায়না একটা কিছু করে ফেলবে, তখন ভারত একবারই আমাদের, ইভেন আপনি দেখেন এখন আমাদের যে সংকট যাচ্ছে অর্থনৈতিকভাবে, আমরা বিশেষ করে ডলারের স্বল্পতা ইত্যাদি ইত্যাদি, এটার ব্যাপারে কিন্তু ইতিমধ্যে যেখানে যেখানে টাকা চাওয়া হচ্ছে, চায়নার কাছে $5 বিলিয়ন একটা সফট লোন বোধহয় একটু প্রস্তাব আকারে এখনো হয়নি, ফর্মাল প্রস্তাব হয়নি, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন যাবে, ইতিমধ্যে চায়না এটা প্রায় রাজি হয়ে বসে আছে। আর এটা দেখেন দেখি অলরেডি এই ফরাসি, ইভেন আমেরিকা, ইভেন ওয়ার্ল্ড ব্যাংক, IMF আরও অতিরিক্ত একটা বোধহয় 80, আরেকটা বোধহয় $75 মিলিয়ন। তো ওরা ওইগুলো নিয়ে এখন আগে আসতেছে, যে মানে জিনিসটা হচ্ছে যে তোমরা এখন আর চায়নার থেকে নিও না, বরং আমরা আরও সস্তায় কম খরচে টাকা দেওয়ার জন্য। আই থিঙ্ক দ্যাট আমেরিকাও এরকম একটা প্যাকেজ, যে এই ভাই চায়নার দিকে গেলে তোমাদের খরচ বেশি পড়ে যাবে, অতএব বরং এটা আমরা বেশি হেল্প করবো তোমাদের। তো আমি ইটস এন অ্যাডভান্টেজিয়াস পজিশন, যে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা, সেই আবারও বলছি, গোলাম মোল্লা রনিও আমার সাথে একমত হবে, আমাদের দেশের গণতন্ত্র, মানব অধিকার, শ্রম, যেসব কথাবার্তাগুলো বলেছে, এবং বিএনপি রাজনীতি, বিএনপি অফিসে যাওয়া, আওয়ামী লীগ অফিসে যাওয়া, এগুলো আসলে মোটেই আমেরিকার নট ম্যাটার অফ ইন্টারেস্ট। আর বিশেষ করে এখন যে পরিস্থিতিতে আমেরিকা পড়ছে, বিশেষ করে গাজা ঘটনার পরে, তারা যে খুব জোরালোভাবে কোথাও মানবাধিকার, হিউম্যান রাইটস এইসব কথাবার্তা বলবে, এগুলো কেউ তাদের বলার ওই মুখটাই তাদের নাই। যার কারণে আমাদের সুশীল সমাজের সাথে যখন মিটিং হয় এইবার, সেখানে সুশীল সমাজ যায় না, জেলর ছিল কিনা, সেই সুশীল সমাজের ওখানে বরং উল্টা আমেরিকায় চাপে পড়তেছে। বরাবর যেগুলো আমাদের ইস্যুসগুলো নিয়ে যে সকল কমপ্লেনগুলো হয়, যে সকল আলোচনাগুলো হয়, এগুলো ওখানে কোনো ইম্পর্টেন্স পায় নাই, বরং গাজা এবং গাজার
ইয়ে নিয়ে তাকে জবাব হিমশিম খেতে হয়েছে। আর এখানের মানবাধিকার নিয়ে কথা বলার বা বেশ কিছু বলার সে অবস্থাটাই নেই। তো সেটা হলো আমি একটা মূল ব্যাপারটা হচ্ছে ইন্দো প্যাসিফিক এই যে রিজনটা, জোনটা, এখানে চায়নার উপস্থিতি আর চায়নার একটা খুব ঘনিষ্ঠ মিত্র এখানে থাকুক, যারা চায়নাকে সহযোগিতা করবে, সেইটাকে টপকে দ্যাট আমেরিকা ওয়ান্ট দ্যাট সামবডি, অ্যাটলিস্ট বাংলাদেশ যদি তাদের খুব জোরালো একটা অ্যাটলিস্ট যদি হয় যে হ্যাঁ নিরপেক্ষ থাকে, তাও তাদের জন্য একটা বেনিফিট। এটি হলো তাদের মূল লক্ষ্য ইন্দো প্যাসিফিক ইয়েতে, এই ইয়েতে। আরেকটা হলো আমাদের এখানে প্রায় আমরা বলি আমেরিকার সম্পর্ক বাংলাদেশের সাথে এটা দ্বিপাক্ষিক না, বহুপাক্ষিক সম্পর্ক। ইন্ডিয়া এখনও আমেরিকানরাই হচ্ছে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের হাইয়েস্ট। আমাদের যতগুলা গ্যাস ক্ষেত্র এখন আমরা গ্যাস পাচ্ছি অলমোস্ট অ্যারাউন্ড 50% আমেরিকান গ্যাস কোম্পানিগুলোর থেকে নিচ্ছি আমরা, এবং মাল্টিন্যাশনাল বহুজাতিক কোম্পানিগুলো সেগুলো। মোর ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমাদের যে সমুদ্রে যে ব্লকগুলো ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে এবং 7টা বহুজাতিক কোম্পানি এখানে পার্টিসিপেট করছে, এই 7টার মধ্যে বেশিরভাগই আমেরিকান কোম্পানি। তারপরে আমাদের আবার এটা একটা বড় একটা ব্যাপার, দেশ জ্বালানির তো সারা পৃথিবীতেই সংকট, বরং এখানে জ্বালানির একটা সমূহ সম্ভাবনা তারা দেখে নাও। এখন 7টা কোম্পানি ইন্টারেস্ট দেখাইছে, এর মধ্যে আমেরিকান। এর বাইরেও আরও আছে, যেটা কেন বলা হয়, আমাদের গোলাম মাওলা উনি প্রায় বলে বিমান উড়োজাহাজ কেনার ব্যাপারটা, বোয়িং। তো বোয়িং বিক্রি করার জন্য স্বাভাবিকভাবে এটা আগেও চেষ্টা চলছে। আর ওইদিকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বোয়িং বিক্রি করার জন্য প্রেসিডেন্ট তো ফরাসি প্রেসিডেন্ট তো নিজেই চলে আসছে। সো এগুলোর মধ্যে আমি এগুলো পুরোটাই ছিল ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট এবং ব্যবসাটা কীভাবে জোরালো করা যায়। আর বাংলাদেশ আমি মনে করি এটা এই দিক থেকে খুব অ্যাডভান্টেজাস পজিশনে আছে, যেহেতু সবাই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় এবং ব্যবসা করতে চায়। তো সেইটা যদি বজায় রাখতে পারে, তো আমি মনে করি যে এই ফরেন পলিসি বা এই যে বিদেশিদের আনাগোনা এর মধ্যে দিয়ে বাংলাদেশ বরং ভালোই করে, এটা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। মিস্টার গোলাম মাওলা রানী, আপনি শুনছিলেন এবং আমি আসলে প্রশ্ন যেখান থেকে করেছেন প্রফেসর মিজানুর রহমান বিস্তৃত করেছেন। আসলে ধাপে ধাপে যে প্রশ্নগুলো করবার প্ল্যান ছিল সেটা মোটামুটি উনি কাভার করে দিয়েছেন, শুরু এবং সমাপ্তিটাও মোটামুটি একভাবে টেনে দিয়েছেন। সো আপনার টেক শুনতে চাই। আমরা গত কয়েকদিন ধরে আপনার কথাবার্তা নানা জায়গায় শুনছি, আপনার নিজের ব্লগেও শুনছি, লেখাও পড়ছি। সো বরং ওকে জিজ্ঞেস করছে ডোনাল্ড লোর সাথে যদি ওর একটা সাক্ষাৎকার হইতো, সেই সাক্ষাৎকারে কি কি আলোচনা হইতো, এটা বরং আপনি শুনতেছেন। না, প্রথমত ডক্টর মিজান ইজ এমিনেন্ট প্রফেসর, ভালো কথা বলেন, চেহারা সুরত ভালো, গ্রহণযোগ্যতা আছে সব মিলিয়ে। তো যার জন্য আপনি যে ইশারা করেছেন সে প্রথমে ইশারাই কাফি করে দিয়েছে সবাইকে। আর যে কথা বলেছেন এর বাইরে আপনার আমার আসলে যাওয়ার কোনো সামর্থ্য নেই। মূলত ডোনাল্ড লু এবার যেভাবে এসছেন, তা আসার আগে কিন্তু মোরালেস একটা ভয় ছড়িয়ে পড়েছিল আসার আগে, এবং এটা ছিল বলতে গেলে আমেরিকার পক্ষ থেকে কেয়ামতের ভয়, যে ডোনাল্ড লু আসছেন এবং আসার পরে কিছু একটা হবে, এরকম একটা ভয়। কিন্তু উনি আসার পরে যেভাবে বৈঠক করলেন, যেভাবে গেলেন এবং যেভাবে চললেন, তাতে বাঙালির সাহস ভীষণ রকম বেড়ে গেছে। এবং এখানে যারা আওয়ামী লীগ তাদেরও সাহস বেড়ে গেছে, বিএনপি যারা আছে তাদেরও সাহস বেড়ে গেছে। হ্যাঁ, সাহস বেড়ে গেছে। এবং অনাগত দিনে এটা বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ দুটোর ক্ষেত্রেই অনাগত দিনে খুব ভালো একটা ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। প্রথমত ডোনাল্ড লু এইবার যে কষ্ট পেয়ে গেছেন এখান থেকে, যেহেতু আপনার অনুষ্ঠানটা একটা মান আছে, সবাই দেখে। আমার নিজের চ্যানেলে আমি যে ভাষায় ব্যবহার করি, এখানে সেই ভাষাটা ব্যবহার করা ঠিক হবে না। তিনি এখানে খুব কষ্ট পেয়ে গেছেন, বেদনায় তার মুখ নীল হয়ে গিয়েছিল। কেন মনে করছেন? উনি তো হাসি খুশি ছিলেন, অনেক রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিজে অংশ নিয়েছেন। ওনার এই হাসি খুশির মধ্যে আমি কান্না দেখতে পেয়েছি। উনি চোখে চোখে হাসছেন, ওই সৃষ্টি সুখের উল্লাসে একটা আছে না, আনন্দের হাসি, বিজয়ের হাসি। আর একটা হলো একটা ভেসকি হাসি দেওয়া আছে না, যে আমাদের বরিশালে বাংলায় বলে ভেটকি মারা আর কি। হাসি আসছে না, পিছন থেকে কেউ খামচে ধরেছে, কিন্তু আপনাকে হাসতে হবে। তো ওইরকম ওনার হাসির মধ্যে বেদনা ছিল, পরাজয় ছিল, অপমান ছিল। কেন? প্রথমত দেখেন, উনি জনাব সালমান এফ রহমান সাহেবের বাসায় গিয়ে একটা বৈঠক করেছেন, নৈশভোজে গিয়েছেন। তো আমেরিকার যদি আপনি রাজনৈতিক পলিসি ধরেন,
তাহলে সালমান এফ রহমান সাহেবের সঙ্গে তার বৈঠকটা তার বাসায় না হয়ে এটা যদি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের বাসায় হতো। কিন্তু এটা তো আমরা নির্বাচনের আগের থেকে যতবার মিস্টার লু ঢাকা এসেছেন ততবারই মিস্টার সালমান রহমানের সঙ্গে বৈঠক করেছেন। আমি এটাই বলতে চাচ্ছি যে প্রত্যেকবারই তিনি এই কাজটি করেছেন। এই কাজের মধ্যেই আগেরবার আমরা সমীকরণ খুঁজি নাই, বাট এবার খুঁজেছি। নর্মালি আমরা যেটা জানি যে সালমান এফ রহমান সাহেবের সাথে চায়নার একটা ভালো সম্পর্ক আছে, পাকিস্তানেরও একটা ভালো সম্পর্ক আছে, যেখানে পাকিস্তানের যে প্রেসিডেন্ট তার ব্যক্তিগত বন্ধু। এবং আমরা এটাও শুনেছি যে ভারতের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক নেই। তো ভারতের সাথে যেহেতু ভালো সম্পর্ক নেই, আমেরিকার সঙ্গেও তার ভালো সম্পর্ক থাকবে না। মধ্যে যখন ভিসা নিষেধাজ্ঞা আসলো তখন সঙ্গত কারণে সবাই পয়েন্ট আউট করেছে যে কয়জন লোক এই ভিসা নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারেন তার মধ্যে সন্দেহ দৃষ্টি সালমান এফ রহমান সাহেবের বাসায়, মানে তার দিকেই গেছে। তো সেই সালমান এফ রহমান সাহেবের কাছে যখন তিনি গেছেন, ওটাই তার প্রথম পরাজয়। এবং তার বাসায় গিয়ে তাকে খেতে হয়েছে, তার সঙ্গে পাশে বসে কথা বলতে হয়েছে। তো এখন এই জিনিসটি আসলে আমেরিকার সঙ্গে যায় না, ডোনাল্ড লুয়ের সঙ্গে যায় না। তারপরে তিনি অন্যান্য যে মানে তাকে নিয়ে পত্রপত্রিকার একটা উন্মাদনা ছিল, থাকতো সবসময়, বুদ্ধিজীবীদের একটা উন্মাদনা থাকতো। তিনিও মানে একেবারে রাজপুত্র রূপকথা রাজপুত্র রূপে আসলেন। তো এইবার তিনি একেবারে রীতিমতো গ্ল্যাডিয়েটরের পর্যায়ে তিনি এখান থেকে তিনি গেছেন। এবং আমার মনে হয় এই ভদ্রলোকের অনাগত দিনে তিনি আর বাংলাদেশে আসবেন না। এর কারণ হলো তিনি যদি শুধু আমেরিকান হতেন তাহলে হয়তো তার মধ্যে এশিয়ান রক্ত আছে। তো এশিয়ান রক্তের মধ্যে একটু লজ্জা শরমের একটা ভাব থাকে। এর কারণ হলো যেখানে সরকার দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলছেন আমরা তো তাকে দাওয়াত করে আনিনি। তো আপনি চিন্তা করেন আপনার বাসায় কেউ গেছে, আপনি বাড়িওয়ালা গৃহকর্তা, তো আপনি বলছেন যে কে এলো না গেলো, লেদু গেদু ধলা, আমি তো তাকে দাওয়াত করে আনিনি। এর সে তো আসলে একজন ভদ্রলোকের অপমান থাকে না। তারপরে তিনি কেন আসছেন আমি তাও জানি না রাষ্ট্রের পক্ষ থেকে। এরপরে গৃহকর্তা যিনি প্রধান ব্যক্তি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইতিপূর্বে তিনি তার সঙ্গে বৈঠক করেছেন। এমন আমরা শোনা কথা যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য গণভবন বঙ্গভবনে তার যাওয়ার চেষ্টার কোনো ছিল না, কিন্তু সেটা তিনি পারেননি। তিনি ডক্টর হাসান মাহমুদের অফিস পর্যন্ত গিয়েছেন এবং ডক্টর হাসান মাহমুদের সাথে কথা বলতে গিয়েও তাকে যথেষ্ট বিনয়, ভদ্রতা, তারপর তাকে ডিপ্লোম্যাটিক কার্টিসি, যেটা সচরাচর এই গত এক বছরে দেখা যায়নি, তাকে কিন্তু সেই জিনিসটা করতে হয়েছে। তো সেই দিক থেকে আমার ব্যক্তিগত অভিমত হলো যে মিস্টার ডোনাল্ড লুর যদি মানে ব্যক্তিগত এখানে পছন্দের বিষয় থাকে অনাগত দিনে উনি আসবেন না। আর ওনার যদি ন্যূনতম শক্তি থাকে, সামর্থ্য থাকে, রিফিউজাল ক্ষমতা থাকে, তাকে অ্যাসাইন করলেও আসবেন না। দ্বিতীয়ত আমার যেটা মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে তারা বিভিন্ন সময় যারা রাষ্ট্রদূত বা বড় বড় পদে চাকরি করে এরা কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার পর প্রায় সবারই কপাল পুড়েছে। আমি এই গত 10-15 বছর যে কজনের রাষ্ট্রদূত গেছেন তারা কোনো ভালো পদ পদবিতে যেতে পারেননি। মার্শা বার্নিকাটের কথা আলাদা, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি বেশিরভাগ কথাটা বলছি, সবাই না। তো সেক্ষেত্রে এখানে যারা আছেন বা মিস্টার ডোনাল্ড আছেন তাদেরকে একটা টার্গেটের উপর তারা কাজ করেছেন। সেই টার্গেটে তারা এই বাংলাদেশের ব্যাপারে আমেরিকাকে একটা আশাবাদ দিয়েছে। আদারওয়াইজ প্রায় প্রতিদিন যেখানে পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশকে নিয়ে ব্রিফিং হতো, ইটস নট এ ম্যাটার অফ জোক। তারপর মিস্টার ব্লিংকেন সরাসরি যেখানে কথা বলেছেন, যেখানে বাইডেন পুরো বিষয়টা জানতেন। তো সেখানে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টে বাংলাদেশে দাঁড়িয়ে তাকে বলতে হলো যে আমরা এই নির্বাচনের আগে যা কিছু করেছি এখানে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটা হার্ড টাইম গিয়েছে, কঠিন সময় গিয়েছে, অপ্রীতিকর অনেক ঘটনা ঘটেছে এবং আমরা এই জিনিসগুলো ভুলে যেতে চাই, আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। এটা হলো ভদ্র ভাষায় বলেছেন। আর যদি ইসলামিক আদায় হুজুরের কাদায় হয়তো তো বলতেন তওবা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এটা উনি চেষ্টাও করেছেন, উনি সালামও দিয়েছেন। নর্মালি দেখেন এই সালাম নিয়ে কিন্তু অনেক গণ্ডগোল হয়। এই ফিলিস্তিনে গিয়ে কি হচ্ছে, এটা আরবি ভাষা নিয়ে সমস্যা হয়। তো সেই আরবি ভাষা সে বক্তব্য শুরু করেছে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম দিয়ে সে তার বক্তব্য সে শুরু করেছে। তো বুঝেন যে সেটা তো তারা চেষ্টা করে কোনো দেশে গেলে তাদের ভাষায় কথা আগে তো আমাদের ভাষা হলে সুপ্রভাত বলবে, এটা তো সালাম আমাদের ভাষা, সালাম আমাদের ভাষা না। সে যদি আরব দেশে যায় তো সেখানে গিয়ে তো সালাম দেই যাক। এনিওয়ে, তো এই জিনিসগুলো সে যখন বলছে, বলার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি তার সর্বোচ্চ যে জায়গা সেই জায়গা থেকে তিনি সরে আসছেন এবং যে কথাগুলো তিনি আমেরিকানরা সাধারণত সরি বলে না। সাধারণত আমি কখনো এদেরকে সরি বলতে দেখি না। ভিয়েতনাম যুদ্ধের হাজার হাজার টন
তারা বোমা ফেলছে। বোমা ফেলার পর একেবারে ভিয়েতনামের যখন একেবারে যুদ্ধ সাইনিং হবে তার আগে আরেক দফা বোমা ফেললো, যে কেবলমাত্র তাদের জিতটা রাখার জন্য। এবং শুধু তাই না, আপনি দেখেন এই যে অ্যাটম বোমা তৈরি করা হলো, আমি পড়তেছিলাম যে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের কাহিনী, যে আমেরিকার পরপর 4 বার যিনি নির্বাচিত হয়েছেন, দ্য অনলি প্রেসিডেন্ট, আর কোনো প্রেসিডেন্ট 2 বারের বেশি হয়নি। এই ভদ্রলোককে কিন্তু মেরে ফেলা হয়েছে এই কারণে যে তিনি এই জাপানে পারমাণবিক বোমা ফেলতে চাননি। এই জন্য তিনি যখন ছিলেন রেস্টে ছিলেন, ওই একে বলা হয় লিটল হোয়াইট হাউস, সেখানে তাকে মানে ক্লিনিক্যালি তাকে ডেড ঘোষণা করা হয় এবং এখন পর্যন্ত তদন্ত হয়নি। সিমিলারলি কিউবার যখন প্রবলেম হলো, আমেরিকা সবাই চেয়েছে যুদ্ধ করার জন্য, কিন্তু জন এফ কেনেডি যুদ্ধ চায়নি, সেটা শান্তিপূর্ণ সমাধান করেছে। এই জন্য দেখেন তার মাথার সামনে থেকে গুলি করা হয়েছে, পিছন থেকে গুলি করা হয়েছে, এবং এখন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতে সেই তদন্ত রিপোর্ট প্রকাশিত হয় না যে কেন এই কারা কি উদ্দেশ্যে প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে গুলি করলো। সেম আপনার আব্রাহাম লিঙ্কন, কি তার অপরাধ ছিল? দাসপ্রথা উচ্ছেদ করেছে। তারপরে দেখেন আপনার মার্টিন লুথার কিং জুনিয়র, সে কিছু বলেনি, সে বলছে আমি একটা স্বপ্ন দেখছি। কি দেখছি? একজন ব্ল্যাক ম্যান আর একজন হোয়াইট ম্যান পাশাপাশি বসে তারা গল্প করবে এবং একসাথে হাত ধরে চলবে। এই স্বপ্ন দেখার অপরাধে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এটা হলো তাদের জিদ। তো সেই জিদের জায়গা থেকে এসে যখন বাংলাদেশে তারা আবার বলেছে আমি সরি, এটার দুটো দিক আছে। সরি কি বলবো? সরি বলছে এইভাবে, মানে তবা বলছে এইভাবে যে আমরা ভুলে যেতে চাই, পিছনের দিকে তাকাতে চাই না, আমরা নতুন একটা সম্পর্ক স্থাপন করতে চাই। এটা আমেরিকার ইতিহাসে নেই। তারা এখন পর্যন্ত ইরাকের ব্যাপারে সরি বলেনি। নট ইভেন বুশ রিটায়ার্ড করার পরে ইরাকের ব্যাপারে সরি বলেনি। ইভেন ব্রিটেনে সরি বলা হয়েছে যে আমাদের একটা ভুল যুদ্ধ ছিল, ফ্রান্স বলেছে, কিন্তু এখনও আমেরিকা ইরাকের সিদ্ধান্তের ব্যাপারে সরি বলেনি। আফগানিস্তানের মতো জায়গাতে ইন্ডিয়াকে ফেলে দিয়ে 20 বছরের যুদ্ধ পুরো গুটিয়ে 1 মিনিটের মধ্যে তারা সেখান থেকে চলে গেছে। একটি বারের জন্য কিন্তু তারা সরি বলেনি। আর এই বাংলাদেশের ক্ষেত্রে যে তারা এই যে বলল যে পিছনের এই ঘটনাটা তারা ভুলে যেতে চায়, 1, 2 নম্বরে আমরা এই ভুল করেছি, আমাদের এই জিনিসগুলো হার্ড হয়েছে, অনেকে কষ্ট দিয়েছে, এবং এটা কাজ করতে গেলে হতে পারে আমরা এই জিনিসগুলো ভুলে সামনে নতুন একটা জিনিস করতে চাই। এটার দুটো জিনিস থাকতে পারে। প্রথম হলো দে হ্যাভ এ মাস্টার প্ল্যান। আপনি যখন কাউকে মানে অনেকে আছে না যে ডাইরেক্ট গুলি করে মারতে চায়, আর অনেকে আছে বুকে জড়িয়ে আপনি খুব শক্তিশালী। এখন মাইক টাইসন যদি কাউকে মারতে চায়, আমার মতো কাউকে মারতে চায়, তার তো আর গলা টিপে মারার দরকার নাই, বুকের মধ্যে নিয়ে একটু আস্থা মতো কুলাকুলি করলেই তো আমি শেষ আর কি। তো আমেরিকা বাংলাদেশের সঙ্গে এরকম একটা কুলাকুলি করতে চাইতে পারে, এবং কোলাকুলি করার জন্য তাদের একটা বিশ্বাস অর্জন করতে হবে। এখানে যে ক্ষতিটা আমেরিকা হয়ে গেছে, আমেরিকা তো এখানে একটা সাধারণ জিনিস নয়, একটা অসাধারণ কতগুলো মেধা তাদের মধ্যে রয়েছে। এবং তাদের আমি ইংরেজি নিয়েও আমি বুঝতে পারি না যে তারা কি ইংরেজি নিয়ে স্যাটায়ার করে না ইংরেজি তারা জানে না। যেমন আপনি ধরুন তারা বলে গ্রেট ডিপ্রেশন 1923 সন থেকে 1933 সন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রটা দেউলিয়া হয়ে গেছিল 10 বছরে। তো ডিপ্রেশন যখন হয়, ফ্রাস্ট্রেশন যখন হয়, সমাজের নিচু থেকে শুরু করে শারীরিক, মানসিক, আর্থিক যে হোল, এটার সাথে গ্রেট হবে কেন? তারা এই শব্দটাকে গ্রেট ব্যবহার করে, মানে ডিপ্রেশনের সঙ্গে আরও কিছু ব্যবহার করে, কিন্তু তারা বলে গ্রেট ডিপ্রেশন। তাদের বড় বড় শহরগুলো বেশ কয়েকবার পুড়ে গেছে, পুরো নিউ ইয়র্ক শহর পুড়ে গেছে 2-3 বার, শিকাগো শহর পুড়ে গেছে। তারা বলে গ্রেট ফায়ার অফ শিকাগো, গ্রেট ফায়ার অফ আপনার যাকে বলে নিউ ইয়র্ক। এরপর তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের একেবারে জানি শত্রু। তারা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো তাহলে তারা যে পরবর্তীতে যে যুদ্ধটা করতো সেটা চীনের সাথে যুদ্ধ করতো, মাও সেতুংয়ের সাথে যুদ্ধ করতো। কিন্তু যেই মুহূর্তে জাপান মাঞ্চুরিয়া দখল করেছে, উইদিন 1 ঘন্টার মধ্যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে থিওডর ডি রুজভেল্ট অস্ত্র, গোলাবারুদ এবং অর্থর যে চালান চীনে পাঠিয়েছে জাপানের এগেনস্টে, এইটা হলো আমেরিকা। মানে তারা রেসপন্ড করে, অলওয়েজ তারা কিন্তু রেসপন্ড করে, এবং রেসপন্ড করতে গিয়ে কখনো কখনো তাদের সর্বনাশ ঘটে গেছে, মারাত্মক সর্বনাশ ঘটে গেছে, এবং তারা নিজেদের প্রেসিডেন্টের উপর গুলি চালাতে বাধ্য হয়েছে। আপনি দেখেন রোনাল্ড রিগান, সে কী করেছে? তেল কোম্পানির বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে, সঙ্গে সঙ্গে করলো কি তাকে গুলি করে শোয়াই দিল। রোনাল্ড রিগান বুঝে গেল যে আমি প্রেসিডেন্ট হয়েছে, আমাকে আর আগানো যাবে না। পরবর্তী তার জীবনে জিন্দিগি তার তেল কোম্পানির বিরুদ্ধে সে কোনো কথা
বলেনি, দিস ইজ আমেরিকা। তো সেই আমেরিকা যখন বাংলাদেশকে কুলাকুলি করতে চাচ্ছে, সম্পর্ক করতে চাচ্ছে, তাহলে বাংলাদেশকে ভিতরে নিতে চাচ্ছে, এটা ভীষণ রকম একটা থ্রেট, বাংলাদেশের জন্য একটা থ্রেট। 2 নম্বর হলো যে সত্যি যদি তারা অনুশোচনা বোধ করে সরি বলে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায়, এবং যেভাবে আমরা ইউটিউবে বিভিন্ন জন তাদের কিনা ঠাট্টা করি, মস্করা করি যে ভারতের খুশি করার জন্য ভারতের বাইরে তারা যেতে পারে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এটা আই ডু নট থিঙ্ক সো। আপনার এখানে যেটা আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, আমি এটা মনে করি না এই কারণে যে আমেরিকা বিপদে আছে নিঃসন্দেহে। ইউক্রেন যুদ্ধে তাদের পরাজয় অনিবার্য, মধ্যপ্রাচ্য নিয়ে তাদের সমস্যা হয়েছে, হুতিদের নিয়ে তাদের প্রবলেম আছে, ইরানেদের নিয়ে প্রবলেম আছে, নিজের দেশে সব কিছু আছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের যে নীতি এবং বাংলাদেশ সম্পর্কে আমার যতটুকু স্টাডি রয়েছে, এখানে তাদের যে মানে গোল্ড মাইন আছে, অনাগত দিনের যে গোল্ড মাইন, এই গোল্ড মাইনটা এখন প্যাসিফিকে নেই, প্রশান্ত মহাসাগরে নেই, দক্ষিণ চীন সাগরে নেই, এটি এখন ভূমধ্য সাগরে নেই, মেডিটেরিয়ানে নেই, এটি রেড সিতে নেই, এটি সাতিল আরবে নেই, এটি এখন কেবলই মাত্র বঙ্গোপসাগরে আছে, অনলি বঙ্গোপসাগর। এবং এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তাদের বাংলা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপর পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই বেল্টে তাদের যে নতুন মার্কেট, বিকজ তাদের ল্যাটিন আমেরিকা শেষ, তাদের ইউরোপ শেষ, ইউরোপে কোনো ব্যবসা নাই, তাদের মধ্যপ্রাচ্য জিরো, মধ্যপ্রাচ্য এখন অল ইজ দেয়ার এনিমি। আফ্রিকা তো অবস্থা মানে আফ্রিকাতে নাই, আফ্রিকাটা পুরো চায়নার দখলে। এখন যদি আমেরিকাকে বাঁচতে হয়, তাদের সার্ভাইভ করতে হয়, বিকজ তাদের নিজস্ব ইকোনমি বলতে তো কিছু নেই, সে প্লাস্টিক সোসাইটি। এবং মিজান সাহেব যদি আমেরিকাতে যান, আমি তাকে $1000 দেবো, সে শুধুমাত্র নিউ ইয়র্ক শহরের এই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত টাকাটা বুক পকেটে রেখে গুনতে যাবে। 1 ঘন্টার মধ্যে তার লাইফ শেষ, অথবা 100 পুলিশ এসে তাকে ঘিরে ধরবে যে তুমি $10,000 পেলা কোথায়। তো দিস ইজ দ্য সোসাইটি। তো সেই সোসাইটি সারা দুনিয়ার ধনসম্পদ আরও তারা সেখানে নেয়। তো এখন এই যে বাণিজ্যিক তার যে স্ট্র্যাটেজি, এটা এই অঞ্চলকে কেন্দ্র করে, এবং এখানে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মায়ানমারে, এর কারণে মায়ানমারে তাদের একটা বিগ ইনভেস্টমেন্ট আছে সুসির পক্ষে, এবং তাকে নোবেল পুরস্কার দেওয়া থেকে শুরু করে, তাকে ক্ষমতায় নেওয়া থেকে শুরু করে, এখানে তারা বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করেছে। এমনকি এই যে বাংলাদেশে ধরেন 2021 থেকে এই পর্যন্ত, আপনার কি মনে হয় আমেরিকার টাকা খরচ যায়নি? অনেক টাকা খরচ গেছে অনেকের পেছনে। এখন আমেরিকা এই যে জনগণের ট্যাক্সের টাকা, ওখানে তাদের বিভিন্ন কমিটি আছে, কংগ্রেস কমিটি আছে, সিনেট কমিটি আছে, তারপরে ডিপার্টমেন্ট অফ জাস্টিস আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে। এখানে মিস্টার লু থেকে শুরু করে সবাইকে হিসাব দিতে হবে যে তুমি এই যে টাকাগুলো খরচ করছো, এই টাকার আউটপুট কী। ফলে মিস্টার লু যেভাবে বলে গেছেন, এটা না, এটা আমি মনে করি এক ধরনের ইঙ্গিত। আর দ্বিতীয়ত যে সে যেভাবে সালমান সাহেবের সাথে মিটিং করেছেন, এবং মিটিং করার পরে সালমান সাহেব যেভাবে র্যাবের বিষয়ে তিনি যে ইতিবাচক কথা বলেছেন, এবং সেটা সঙ্গে সঙ্গে যেভাবে রেসপন্ড করেছে, ইট মিনস স্টেট ডিপার্টমেন্ট থেকে ডাল মে কুছ কালা হ্যায়। জি, দশম রহমান আপনি শুনছিলেন। হ্যাঁ, রনির দীর্ঘ বক্তৃতায় আবার বিএনপির জন্য একটা সান্ত্বনা, যে আওয়ামী লীগকে কোলাকুলি দিছে মানে চাপ দিয়ে মেরে ফেলবে। কারণ ইনফ্লুয়েন্সিয়াল যারা বিএনপির যে 2023 সালের পুরো আন্দোলন কিন্তু ইউটিউবের আদলেই চলছে। ইউটিউব থেকে ওই প্রতিদিন ব্রিফিংয়ের কথা বলছে ওয়াশিংটনে, দ্যাট ওয়াজ নট, ওখানে একটা সাংবাদিক ওখানে ঢুকে গেছিল, আসপারি না কি জানি যে নাম এক্স্যাক্টলি, আনসারি, বিএনপির একজন নেতা, একটা পত্রিকায় চাকরি নিছে, এবং সেই পত্রিকার সাংবাদিক হিসেবে প্রতিদিন ওখানে ঢুকতো। নর্মাল প্রতিদিন যে ব্রিফিং হয়, এর মধ্যে সে বাংলাদেশ নিয়ে একটা খোঁচায় প্রশ্ন করতো, এবং এক পর্যায়ে ওরাও বিরক্ত হয়ে গেছিল, যার কারণে এখন আর ঢুকতে দেখি না, আমি জানি না। না, এখন করে যে সর্বশেষ তো যেটা বললেন সেটা প্রশ্নের প্রেক্ষিতে ও একটা ওখানে একটা পত্রিকায় চাকরি নিছে, সেই চাকরিটার ওয়াশিংটন হাউসে কয়েকবার চেষ্টা করেছিল ঢুকানোর জন্য, তারা ঢুকাতে পারে না। মানে সময় টেলিভিশনের একজন, না, আমি বলছি ওয়াশিংটনে ওখানে ওই প্রতিদিন যে বাংলাদেশের জন্য কোনো ব্রিফিং হয় না, বিভিন্ন ঘটনা নিয়ে বক্তব্য রাখে, আরও ওখান থেকে একটা প্রশ্ন করতো ওই বিএনপি রিজভির স্টেটমেন্ট অথবা কোনো একটা পত্রিকার থেকে ওইটা বলতো, আর ওটা নিয়ে বাংলাদেশ নিয়ে আলাদা করে ওই সময় কোনো ব্রিফিং করার কোনো ব্যাপার নেই। আরেকটা আমেরিকা যাকে শত্রু, আমেরিকা দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো মিত্র বাহিনী যেটা ছিল সেটা ছিল রাশিয়া সহ, আর শত্রু ছিল জাপান এবং জার্মানি। ইটালি যুদ্ধ করলো জাপানের সাথে,
পরে কি হলো, পরে সবচেয়ে বন্ধুত্ব হলো জার্মানির সাথে, জাপানের সাথে, আর শত্রুতা তো হলো রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সাথে। এইগুলো মানে ফরেন পলিসিতে একবারে দীর্ঘস্থায়ী বন্ধু, দীর্ঘস্থায়ী শত্রু বলে কিছু নেই যাদের বিরুদ্ধে। এবং জাপানে গিয়ে প্রত্যেক বছরই ওই সরি বলে না, ওই নতুজানু হয়ে মনুমেন্ট ওখানে বন্ধুত্বের ব্যাপারে আমরাই বিশ্বস্ত, মানে আমরা কারোর সঙ্গে বন্ধুত্ব করলে অতএব এইটা আমি বলছি যে এইগুলোর কোনো ইয়ে নেই। জাপান আর জার্মানি হচ্ছে যাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল তারাই হচ্ছে এখন সবচেয়ে ভালো ভালো ফ্রেন্ড আর কি সেটা। আর সালমান এফ রহমানের বিরুদ্ধে তো ওই যে বিভিন্ন ইউটিউবের বাটপার যেগুলো বিদেশে পলাতক আসামি যেগুলো, এই ভিসা হয়ে স্যাংশন হয়ে গেছে, সালমান যেতে পারে নাই, ওখান থেকে ফিরে আসছে, দুবাই থেকে ফিরে আসছে, এইসব কাহিনীগুলো। আর প্রত্যেক দিনে একটা ডেট দিত, এই 7 তারিখে পতন হয়ে যাবে, 8 তারিখে স্যাংশন এসে যাবে, 10 তারিখে। আর বিএনপির আন্দোলনটা ওই ইভেন এখন পর্যন্ত ওই যে ইউটিউবাররা যেভাবে চালাচ্ছে, রিজভী সাহেবরা সেই প্রোগ্রামটাই দিয়ে যাচ্ছে। এখন আমি জানি না আজকে আমাদের সম্মানিত ইউটিউবার, যেহেতু ওনারও একটা চ্যানেল আছে, উনি বলছেন যে কোলেন ইসলামানি হচ্ছে একটা চাপ দিয়ে এটা একটা বিরাট উদ্বুদ্ধ হওয়ার জন্য খুব একটা মানে আমার মনে হয়। আরেকটা মজার জিনিস আসছে যে গোলাম মাওলা রনি কিন্তু যারা বিরোধী দল আন্দোলন করে তাদের পক্ষের একজন বলিষ্ঠ নেতাই লোক, আমেরিকা প্রচুর টাকা খরচ করছে। তো টাকা এটাই অভিযোগটা কিন্তু একদিন সরকারি দল থেকে অনেকে করছে, বিদেশি টাকা খেয়ে এইসব আন্দোলনগুলো, বড় বড় সমাজগুলো জড়ো হয়েছে। তো এটার একটা স্বীকৃতি মৌলি থেকে পাওয়া গেল, কারণ আমেরিকানরা প্রচুর টাকা খরচ করছে। নিশ্চয় এটা আওয়ামী লীগকে সরানোর জন্য ব্যাখ্যা দিতে হবে আর কি, আওয়ামী লীগকে সরানোর জন্য আওয়ামী লীগের টাকা দেয়নি, টাকাটা তাহলে ওই যে বড় বড় সমাবেশ করাগুলো যেটা অনেকে বলে, তো সেখানে আসছে কিনা এটা গোলাম মালিকের রনিকে এটা জবাব দিতে হবে, টাকা কারা কারা পেল। আমি বলছি আপনার জবাব 1 নম্বরে আপনারা দিয়ে আসছে 2 বিপ কেস আর কি, কাঁচা ডলার একদম। আমি যে কথাটা বলছি, আপনার আমেরিকান ফরেন পলিসিতে আসলে খুব স্থির একটা কিছু বিষয়, বহু জায়গায় পরাস্ত হয়েছে, বহু জায়গায় পরাজিত হয়েছে এবং লেজ গুটিয়ে চলে গেছে, এরকম ঘটনা বহু আছে। এবং সেটা অনন্তকাল ধরে শত্রুতা বজায় রাখছে এরকম ইতিহাস নেই। বহু দেশের সাথেই তাদের ফ্রেন্ডশিপ আগে ছিল না, পরে যুদ্ধ অবস্থা থেকে আবার ফ্রেন্ডশিপের মধ্যে আসছে। তো আমি যেটা আবারও বলি, আমেরিকান, ইউর রাইট, আমেরিকান ইকোনমিটা হচ্ছে ওয়ার ইকোনমি বলা হয়, ওয়ার ইন্ডাস্ট্রি, যাতে যুদ্ধ এক জায়গায় না এক জায়গায় যুদ্ধ থাকতে হবে। এই কথাটা এর আগেও আপনার এখানে বলে গেছিলাম, যেদিন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হলো, তখন এমনি একটা টকশো চলছিল এবং ব্রেকিং নিউজ হচ্ছে আমেরিকান থেকে আর আফগান। তখন ওই যে টকশোতে যেটা হয়, পশ্চাৎ ওরা কোনো কুলকিনার থাকে না যে স্যার আমেরিকানরা সিদ্ধান্ত নিচ্ছে, কোন টিভিতে বড় নেই, এই ব্যাপারে আপনার আমেরিকানরা চলে যাচ্ছে আফগানিস্তান থেকে। আমি তখন বলছিলাম, যাচ্ছে তো কোথায় যাচ্ছে, ওরা কি আমেরিকায় যাচ্ছে? না, কারণ আমেরিকার সৈন্যরা সব দেশে চলে যাবে এটা হবে না, কোনো না কোনো জায়গায় লাগতে হবে। ঠিক জাস্ট এর কিছুদিনের মধ্যে, বোধহয় 1-1.5 মাসের মধ্যে ইউক্রেনের যুদ্ধটা লাগছে এবং সেখানে আবার আমেরিকার জন্য একটা আয়োজন হয়ে গেল কাজ করার। একইভাবে এই ইউক্রেন যখন এক ধরনের স্থবিরতা, ইউক্রেনের যুদ্ধ আছে কিনা এরকম চলছে। এখন গাজাও হয়তো এক পর্যায়ে থামবে, তাহলে একটা জায়গা ঠিক করতে হবে। ইতিমধ্যে জায়গা ঠিক করছে ওরা, এই যে তাইওয়ান এবং এই এলাকায় নিয়ে একটা উত্তেজনা আছে, এইসব জায়গায় করতে হবে। যেটা বলছে রিসোর্স ওই দিকে আর খুব একটা এক্সট্রাক্ট করার মতন বেশি নেই, এই জায়গায় এখনো টাকা বা সম্পদ রয়ে গেছে। তো এখন এই দিক দিয়ে লাগবে, কেনা বলা হয় তাইওয়ান দিয়ে, চায়নাটা এই দিক দিয়ে লাগবে। এবং সেই জন্যই আসলে এই ইন্দো প্যাসিফিক যেটা বলতেছে, এই একটা বিরাট লম্বা একটা করিডোর তাদের থাকা দরকার। এবং সেটার জন্যই আসলে এই এত কিছু ওই কোয়াড এটা সেটা বিভিন্ন কিছু করা হয়েছে, জাস্ট টু এক্সপ্লয়েট এই এলাকাটা তাদের এখনও বাকি আছে। তো সেটা করার জন্য আমি মনে করি এই যে ডোনাল্ডো আসছে এবং এটা একেবারে এটাই একটা মানে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে যতটা না, এসে বলছে আমি তাৎক্ষণিকভাবে এখন যেটা একদম যে বাংলাদেশকে একটা বন্ধু হিসাবে, বাংলাদেশকে তাদের সহযোগী হিসাবে তারা এখানে পেতে চায়। আর পেতে গেলে এটাকে যেহেতু শেষ পর্যন্ত এখন যুদ্ধটা চায়নার সাথেই হয়তো পরোক্ষভাবে, ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে এটা কিন্তু এক অর্থে রাশিয়া ভার্সাস আমেরিকা মানে ন্যাটো, এর বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। ইউক্রেনের তো ওইভাবে সামর্থ্য নেই যুদ্ধ করা, কতক্ষণও টিকতে পারে। পুরো যুদ্ধটাই হচ্ছে, এটা হয়তো সৈন্য পাঠাচ্ছে না,
কিন্তু বাকি সবই পাঠাচ্ছে। পুরো যুদ্ধটা হচ্ছে আমেরিকা ভার্সাস রাশিয়া। তো সেই যুদ্ধের পরিণতি আমরা দেখতে পাচ্ছি। আমার তো মনে হয় না যত টাকা দেখ, যত রিসোর্স মোবিলাইজ করুক, যত অস্ত্র দেখ, সেখানে রাশিয়া হেরে যাওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না। রাশিয়া হেরে যাওয়া অসম্ভব একটা ব্যাপার। এখানে এদেরকে হাঁটতে হবে, অত থামতে হবে এক জায়গায়। তাহলে সেই বিষয়টা, যেই প্রেক্ষাপটটা তৈরি হয়, এখানে একটা পর্যায়ে যদি ওগুলো সব মিটমাট হয়ে যায়, ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে গেল, মধ্যপ্রাচ্যে কোনো উত্তেজনা নাই, তাহলে এই অস্ত্র সম্ভার যেগুলো আছে, ওয়ার ইন্ডাস্ট্রি, এটা কি করবে? তো সেই জন্য কোনো কোনো জায়গায় উত্তেজনা থাকতেই হবে। উত্তেজনার জন্য রনি যেটা বলতে, এই এলাকাটা একটা, বাট এখানে ফ্রেন্ডশিপ যদি থাকে, অর্থাৎ আপনাকে আমেরিকার থেকে এসে যদি এখানে মহড়া দিতে হয়, অথবা দ্যাট এই ধরনের একটা আগ্রাসী তৎপরতা যেগুলো বৈদেশিক শক্তিগুলো করে, একটাকে একটা ডিটারেন্ট হিসেবে, প্রতিপক্ষ হিসেবে মানে করা, থামিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটা করতে গেলেও তারা দেখে যে মানে কারা কারা আশেপাশে বন্ধু কারা কারা আছে, এবং অ্যাটলিস্ট এটা যত ছোট একটা দেশে হোক না কেন, বাংলাদেশে যেহেতু অবস্থানটা স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জায়গার মধ্যে, তো এটাকে এখন তাদের গুরুত্ব দিতেই হচ্ছে। যার কারণে আমি মনে করি ইট ইজ অ্যাডভান্টেজিয়াস পজিশন সরকারের জন্য, বাংলাদেশের জন্য। আর আমাদের মনে রাখতে হবে যে আমরা যত কথাই বলি না কেন, চায়না হয়তো আমাদের কিছু কনস্ট্রাকশনের কাজে কন্ট্রাক্টরি করে বা কিছু ঋণ দেয়, রাশিয়া হয়তো একটা প্রজেক্ট করছে, কিন্তু আলটিমেটলি আমাদের অর্থনৈতিক রিয়েল বড় পার্টনার হচ্ছে ইউএসএ। কারণ আমরা যা কিছু উৎপাদন করি, যা কিছু আমাদের আর্নিং, এর একটা মেজর পোর্শন আমেরিকান বাজার। আমেরিকা আমাদের গার্মেন্টসের, অর্থাৎ আমাদের ফরেন যে কারেন্সির, এটার সোর্স হচ্ছে ইউএসএ। ইভেন রেমিটেন্সের দিক থেকেও কয়েক মাস আগে আমেরিকা 1 নম্বরে ছিল, এখনো হয়তো আছে, কারণ রেমিটেন্স হয়তো হিসাবে যেভাবে আসার কথা ছিল এভাবে হয়তো আসে না, বাংলাদেশ ব্যাংক হয়ে যেভাবে আসতো, হয়তো অন্যভাবে আসতেছে টাকাটা। তো সেদিক থেকে আমেরিকা আমাদের অর্থনৈতিক উন্নয়নে এক্সপোর্টের দিক থেকে, ব্যবসার দিক থেকে, এবং ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট দিকে হচ্ছে আমি মনে করবো বেস্ট মানে সোর্স অফ ইনকাম অর বিজনেস পার্টনার হিসেবে উই হ্যাভ টু ট্রিট। এবং আমাদেরকে যত কথাই বলি না কেন, শেষ পর্যন্ত এইটার থেকে বেরিয়ে আসা কোনোভাবেই ঠিকও হবে না। কারণ অতীতে দেখা গেছে যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে সোর্সগুলো আছে, সেগুলো থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো র মেটেরিয়াল বা অন্যান্য জিনিস ইম্পোর্ট করতে পারি, কিন্তু চায়নায় এখন পর্যন্ত আমাদের রপ্তানির তেমন কোনো সুযোগ তৈরি হয়নি এবং সহজে হবেও না। একই অবস্থা রাশিয়াতেও আমাদের রপ্তানি অতি ক্ষীণ। অতএব আমাদের যদি টিকে থাকতে হয়, কারণ আমাদের পুরাটাই আমরা একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এক্সপোর্ট তো আমাদের লাগবে, আর এক্সপোর্টটা করার জন্য তো বেস্ট জায়গায় হচ্ছে ইউরোপ এবং আমেরিকা। অতএব আমাদের কোনো অবস্থাতেই অন্যদের সাথে সম্পর্ক গভীরতর করার মাধ্যমে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করা, আমি অন্তত ব্যক্তিগতভাবে এইগুলো এখন একটা ব্যক্তি বিশেষে একজন স্টেট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি বা ইভেন সেক্রেটারি, ওখানে মন্ত্রী বলে, প্রতিমন্ত্রী, স্টেট মিনিস্টার আমরা দেশে বলি, তো ওদের একবারের দুইবারের এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা সেটা আমরা যেভাবে চিন্তা করি যে হ্যাঁ, গতবার যখন আসছিল ইলেকশনের আগে, তখন বডি ল্যাঙ্গুয়েজটা একটু শিক্ষক সিলেবাস ছিল, একটু টাইট ছিল। আর এইবার ফুচকা খাওয়া, ওই মেয়েদের সাথে করা, তারপরে সবার সাথে যেভাবে হাস্যোজ্জ্বল ছবি, ফরেন মিনিস্টারের সাথে, দ্যাট বডি ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট। বডি ল্যাঙ্গুয়েজ ফরেন পলিসিতে একটা বিরাট নাকি একটা বড় একটা ফ্যাক্টর। এগুলো অ্যানালাইসিস করার জন্য এক্সপার্ট আছে, যে এই তার হাঁটা চলা কথার মধ্যে দিয়ে অলরেডি আমরা কিছু দেখেছি। তা আমার কেন জানি মনে হয় আর কি, ওই এখন আর ওই গোলাম মোল্লা রনি যেটা বিএনপিকে আশ্বস্ত করতে চাইছে যে বুকে নিয়ে একটা চাপা দিয়ে দিবে, এইটা মনে হয় না আর কি। এটা দিয়ে কতটা বিএনপি আশ্বস্ত হবে, কারণ বিএনপি বলে দিচ্ছে এখন আর আমাদের কিছুই যায় আসে না আমেরিকার ব্যাপারে। এবং তারা নাকি ওই পিনাকি যেটা বলে এটাই বলে যে ভারতের মাধ্যমে আমেরিকা তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখছে। এই কথা ইউটিউবাররা যা বলে, এখান থেকে পল্টন থেকে একই জিনিস বলে। তো এইটা আমি জানি না। এখন আপনি আমেরিকার সাথেও লাগালেন সম্পর্কহীনতা, ভারতের সাথে তো পূর্ণ বর্জন করে চাদর আগুন দিয়ে জ্বালাই ফেলছেন, চীনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, রাশিয়ার সাথে তো বড় আওয়ামী লীগের ওই সম্পর্ক। তাহলে আপনার এই যে বিএনপি নামক যে দলটা, এবং মধ্যপ্রাচ্যের সব দেশের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের
সক্ষতা বরং অনেক বেশি আগেরছে। এটা কাতার, কুয়েত, সৌদি আরব যাই বলেন না কেন। তাহলে এখন আর তাহলে বিএনপির যে ফরেন পলিসিতে এটা থাকবে, এটা বিরোধী দল হোক, ফরেন পলিসি থাকবে না। তো তারা কার সাথে যোগাযোগ করতেছে এবং তাদের মানে ওখান থেকে ইয়াটা কি, সোর্সটা কি তাদের? মিস্টার রনি, অনেকগুলো প্রসঙ্গে একটা তো উনি বুঝতেই চাইছেন যে, বা বুঝতে না চাইলেও প্রশ্ন হচ্ছেন ইনভেস্টমেন্টটা আমেরিকা আসলে কার পেছনে করলো, আপনার কথার সূত্র ধরে। আরেকটা প্রসঙ্গ যে ভারতের প্রসঙ্গ, এখন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আপনিও বলছিলেন যে সম্পর্কটা ভালো, অনেকেই অনেকভাবে এটা ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু দক্ষিণ এশিয়া আবার ভারতের সেই অর্থে কোনো মিত্র নেই, একমাত্র বাংলাদেশের মধ্যে বললো গভর্নমেন্ট তার ভালো মিত্র। তো এইটা আসলে আমেরিকা, আপনি যেভাবে বলছিলেন যে আমেরিকা এখানে বাংলাদেশকে চায় এবং ভারতকে বাইপাস করে তার আসলে কতখানি সম্ভব, যেটা আপনি বলছিলেন যে আপনি মনে করেন না ওই লেন্সে দেখেন। আরেকটা প্রসঙ্গে প্রফেসর মিজানুর রহমান আলোচনা করছিলেন, আমারও আসলে আলোচনার মধ্যে এটি ইচ্ছে ছিল যে এই যে তিস্তা প্রকল্প দীর্ঘদিন ধরে মীমাংসা হচ্ছে না, সমাধান হচ্ছে না, তিস্তার পানির ইস্যুটা, তিস্তার পানি, এখন আমি বলছি যে তিস্তার এখন প্রকল্প নিয়ে কথাবার্তা হচ্ছে, চীন এখানে ইনভেস্ট করতে চায় ইলেকশনের আগে থেকেই, এখন আবার ভারতের মধ্যে ঢুকে পড়েছে। সো এরও আসলে কি নিষ্পত্তি? মূল ব্যাপার হলো, আমি আপনার অনুষ্ঠানে আসার আগে একটু লেখাপড়া করে আসার চেষ্টা করি, প্রস্তুতি নিয়ে আসার চেষ্টা করি, সেভাবে আসছি। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের লোকজন বোকা লোকদের বেশি পছন্দ করে, যারা একটু পড়াশোনা করে আসে তাদেরকে গালাগালি করে, সব জানতা শমশের, উনি ছাড়া বোধহয় আর কেউ কোনো কিছু বুঝে না। তো এই জন্য মানে যে বিষয়গুলো আছে, কথা বলতে গেলে একটা বিপদ আছে। যেমন আমি বললাম যে যখন যে কোনো একটা রাষ্ট্র, আপনি বলেন, সিআইএ বলেন, আমাদের ইভেন পুলিশের একটা সোর্স মানি থাকে, একটা ছিনতাইকারী ধরার জন্য পুলিশের একটা সোর্স মানি থাকে। তো যখন এখানে একটা পলিসি সে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে, সেটা ভিসা নীতি বলেন আর যা কিছু বলেন, সেটার পিছনে আমেরিকার একটা ইনভেস্টমেন্ট আছে। সেটা ইট মে বি $1, ইট মে বি $100, কিন্তু সেই $1ও যদি হয়, সেই ইনভেস্টমেন্টের জন্য তাকে পাবলিক কমিটিতে জবাবদিহি করতে হবে। দ্যাট ওয়াজ মাই কোশ্চেন এবং দ্যাট ওয়াজ মাই রিপ্লাই। এখন সেটা কি, সেটার উত্তর আমি আবার দিয়ে দিচ্ছি। সেটা হলো, তারা যে ভিসা নীতিটা যখন তৈরি করেছে, তখন কিন্তু প্রথমে তারা বলেছিল যে আমরা এই ভিসা নীতিটা পরীক্ষামূলক, এবং এটা প্রথম করা হলো, এটা যদি কাজ করে, অনাগত দিনে কাজ করে, তাহলে ওয়াইডার রেঞ্জে আমরা হয়তো অন্যান্য দেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, এই নীতিটা প্রতিষ্ঠা করবো। কিন্তু এর আগে বহু দেশে ভিসা নীতি, তারা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য যে ভিসা নীতি, মিস্টার মিজান, বাংলাদেশের জন্য তো হ্যাঁ, এটা স্পেশাল একটা ভিসা নীতি এবং না ভিসা পলিসি ঘোষণা করা, এটা বাংলাদেশের স্পেশাল ভিসা পলিসি, এটা পরীক্ষামূলকভাবে ভিসা পলিসি। আর এটা হলো নিষেধাজ্ঞা, যেটা র্যাবের বিরুদ্ধে দিচ্ছে, এটা অহরহ তারা সবার বিরুদ্ধে দেয়, সকাল বিকাল। বাট যেটা ভিসা পলিসি যেটা করেছে, এটা অ্যাবসলিউটলি পরীক্ষামূলকভাবে, যেটা ফেল করেছে। এখন সেই ভিসা পলিসি প্রয়োগ থেকে শুরু করে সমস্ত ব্যাপারে তাদেরকে পাবলিক কমিটিতে জবাবদিহি করতে হবে। এটা হলো আমার বক্তব্য এক। 2 নম্বরে যেটা হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে, উনি যেটা বললেন যে একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে, অ্যাডভান্টেজ নিতে পারি, হ্যাঁ, না পজিশনে আছে আমরা, ভৌগোলিক কারণে, তারপরে সময়, ভৌগোলিক কারণ প্লাস এই যে সময়টা যাচ্ছে, এটা আমাদেরকে অনেক সুবিধা দিচ্ছে। ফলে অনেক দেশ ইচ্ছে করে আমাদের সাথে বন্ধুত্ব করতে আগ্রহী হচ্ছে, আর আমরা সেই সময়টাতে বার্গেনিং করে তাদের সাথে একটা ভালো বন্ধুত্ব করার সুযোগ পাচ্ছি। ইফ আই এম নট রং, ডক্টর মিজান এই কথাটাই বোঝাতে চেয়েছেন। তো এখানে আবার ভয়ও আছে। ভয়টা হলে একেবারে সোজা আমি বলে দেই যে আপনি দেখুন যে মায়ানমারে যে ঘটনাটা ঘটছে, এখানে মায়ানমারে যে ঘটনাটা ঘটছে, ঘটার পরে যদি এখানে আমরা চীনের সঙ্গে এই মুহূর্তে একটি এক্সক্লুসিভ পার্টনারশিপে চলে যায়, এবং স্পেশালি যদি এই যে $5 বিলিয়ন যেটা তারা ইএনএ দিতে চাচ্ছে, তো ইএনএ দেওয়া মানে আমরা ইএনএ নিয়ে চীন যে আমাদের কাছে $40 বিলিয়ন পাবে, সেটা যদি আবার সেই ইএনএ আমরা পরিশোধ করে আপাতত পরিস্থিতি সামাল দিই এবং তাদের আমদানি বাণিজ্যেও আমরা যে চীন থেকে আনছি সেই টাকাটা পরিশোধ করি, তাহলে ওই যে $5 বিলিয়ন আমাদের জাতীয় যে ডেপ্ট, আমাদের যে ঋণ আছে সেখানে যুক্ত হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কোনো রিজার্ভে বা অন্য কোনো জায়গা থেকে কিন্তু আমাদের বেনিফিট আসছে। ও নো, তাহলে তো $5 বিলিয়ন তো US ডলার দিতে হইতো ওদের। হ্যাঁ, একই তো কথা। না US ডলার না, ওটা তারা নিচ্ছে। আপনি তো আমেরিকান, চায়না থেকে যেটা ইম্পোর্ট করছেন এটা পরিশোধ করবেন না? আমি জানবো, আপনি পরিশোধ না করতে পারা, না করা আর পাওয়া একই তো কথা হয় না। আপনাকে বলছি, ইউএনটা দিয়ে সে শুধু তার সে $5 বিলিয়ন যে ডলার যেটা আছে, যদি সে ডলার আকারে আসতো, সেই টাকাটা আমি ইন্ডিয়াকেও দিতে পারতাম।
সেই টাকাটা আমি আকুকেও দিতে পারতাম। আমরা ঠিক আছে, আমি এখান থেকে $50 মিলিয়ন আমি ওখানে দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যখন ইউয়ানে পাচ্ছি তখন আমার যার সাথে ইউয়ানে ব্যবসা হচ্ছে, উইথ হুম তো $24 বিলিয়ন পাবে ওরা। আচ্ছা যাক, এখন পুরোটাই তাদের ওখানে যাচ্ছে। এখন এখানে যে সমস্যাটা হচ্ছে, এটা নিয়ে যদি আমেরিকার সঙ্গে এবং ভারতের সঙ্গে আমাদের কন্ট্রাডিক্ট শুরু হয়, কন্ট্রাডিক্ট শুরু হইলে আপনি দেখবেন যে পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার উত্তাল হয়ে পড়েছে। এদিকে আরাকান আর্মি, অন্যদিকে ভারতের যেই সীমান্তের যে সমস্যা, এবং সেখানে এখন যে রেজিমেন্ট সৈন্যবাহিনী দায়িত্ব রয়েছে তার দ্বিগুণ সেখানে বাড়াতে হবে। ইটস এ হিউজ বার্ডেন ফর বাংলাদেশ। সো যার জন্য আপনি যেটাকে অ্যাডভান্টেজ বলতেছেন সেটা কিন্তু তখন আসলে আমাদের জন্য বুমেরাং হয়ে যাবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হলো তিস্তা প্রকল্প। এই তিস্তা প্রকল্প, যেহেতু আমি পার্লামেন্টারি কমিটিতে ছিলাম যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত, এবং তখন কিছু কিছু পেপার, রাষ্ট্রিক অনেক গুরুত্বপূর্ণ পেপার দেখার সুযোগ হয়েছে। চায়না যেভাবে এই প্রকল্পটা তারা তৈরি করেছে, সেই প্রকল্পটা তৈরি করেছে, এটা আসলে আমাদের জন্য উপকারী, দরকারি এবং এনভায়রনমেন্টের জন্য ভালো। এবং চায়না একটা, তাদের দেশে একটা ইয়াংশি নদীর উপরে, আমি সেটা দেখে আসছি, 3 গর্জেস প্ল্যান্ট, 3টা পাহাড়কে সংযুক্ত করে 3টা বাঁধ তারা নির্মাণ করেছে ইয়াংশি নদীতে, এবং সেখান থেকে তারা 40,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করে। তো যখন এরকম ইউরোপ থেকে সারা দুনিয়া এটা বন্ধ করার জন্য বলছে যে এনভায়রনমেন্টে এটা খারাপ, এটা খারাপ খারাপ, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে যে এটা এনভায়রনমেন্টালি শুধু ভালো না, এটা যে কার্বন নিঃসরণ থেকে শুরু করে সমস্ত কিছু যে বাঁচিয়েছে, যেটা আনবিলিভেবল। তো আমাদের এখানে ওরা যেই জিনিসটা করছে, আপনি এটা আর একটু, যেহেতু আপনি লেখাপড়া করা মানুষ, গবেষণা করা মানুষ, আপনি ওদের যে প্রকল্পটা, আপনি ওই যে প্রকল্পটা আপনি নেটেই পাবেন, আপনি দেখবেন যে তারা কীভাবে এই এখানে গভীরতা বাড়াচ্ছে, এবং টোটাল এখানকার যে পানি, বর্ষার পানিটা সে কীভাবে রিজার্ভ করছে, এবং পুরো পানিটাকে উল্টে ফেলে ভারতের জন্য আরও থ্রেট করে দিচ্ছে, রীতিমতো ভারতের জন্য থ্রেট করেছে। মানে ওই এন্ড থেকে আমাদের পানি আসার কোনো দরকার নেই, আমরা আমাদের এই পানি থেকে যেটা আছে, এই পানিটাকে আমরা সারা বছর কীভাবে ব্যবহার করবো তার কিউবিক লিটারে, ওটা আমি দেখছি। কিন্তু আবার একই সাথে সাথে আমাদের যারা আনুনিশাৎস, যারা আমাদের পরিবেশ বিজ্ঞানী যারা আছে, তাদের সমালোচনাগুলো দেখছি। এটা একটা ওখানে পাহাড়ে বাদ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা আর সমতল ভূমিতে গর্ত করে পানি রাখা। আমি বলি এর সাথে আমাদের রাবার ড্যাম থেকে, আমিও যেহেতু সংবাদপত্র ছিলাম, এই যে সমস্ত পরিবেশবাদী যারা লোকজন আছেন, ডক্টর নেশাদ থেকে শুরু করে অনেকের সাথে ক্লোজলি কাজ করার সুযোগ আমার হয়েছে বাই ফিল্ডে, এবং আমি তাদের অনেক ব্যক্তিগত বিষয় জানি। তো যার জন্য এখানে আলোচনাটা আর সামনে আগানোর দরকার নেই। এখানে মূল ব্যাপার হলো, যখন এই কাজটি যখন চায়না করবে, এখানে চায়নার কেবলমাত্র ব্যবসায়িক স্বার্থ জড়িত নয়, এর সঙ্গে চায়নার ইমেজ জড়িত। চায়নার তারা যেভাবে হুয়াংহো প্রজেক্ট, যেভাবে ইয়াংশি প্রজেক্ট, তারা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। এইরকমভাবে এই প্রজেক্টটা দিয়ে তারা ভারতকে রীতিমতো চ্যালেঞ্জ জানাতে চাচ্ছে। ফলে এখানে যদি ন্যূনতম একটু টেকনিক্যাল ভুল তাদের থাকে, চায়নার সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে। এই কাজটা কখনো চায়না করবে না, ভুলে গেলেও করবে না। তো যার জন্য এই বিষয়টি আমি মনে করি, বাংলাদেশের যদি সত্যিকার অর্থে মাথা উঁচু করে দাঁড়ানোর সামর্থ্য থাকে, পিঠ সোজা করে দাঁড়ানোর ক্ষমতা থাকে, এবং নিজস্ব ব্যাপারে স্বাধীনভাবে চিন্তা করার যদি 1% ক্ষমতা থাকে, অ্যাটলিস্ট আমি যদি ওই পর্যায়ে থাকতাম, আমি কোনো রকম কালো বিলম্ব না করে এই প্রকল্পটি 1 ঘন্টার মধ্যে গ্রহণ করতাম। দিস ইজ ফ্রম মাই সাইড। এখন আওয়ামী লীগ কী করবে না করবে, ভারতের মুখের দিকে তাকাবে, এটা তাদের ব্যাপার। এরপরে যেটা বললাম যে আপনি খুব ঠাট্টা মস্কারা করলেন, যেটা হলো কুলাকুলি নিয়ে, চুমাচুমি নিয়ে। আপনি বলেন, আমি বলবো কুলাকুলির কথা আপনি বলুন। আমি বলছি কুলাকুলি, কিন্তু ওটাকে আবার আপনি একটু হালকা করে দিয়েছেন আর কি, যে আমি বলছি যে কুলাকুলি করবে আওয়ামী লীগকে, আপনি বলছেন যে কুলাকুলি করবে আওয়ামী লীগকে, আর আপনি বলছেন এটা বিএনপিকে কুলাকুলি করবে, বা আওয়ামী লীগকে কুলাকুলি করলে বিএনপি খুব খুশি হবে। এটা নিয়ে মূল ব্যাপার। কিন্তু একটা ব্যাপার আপনাকে ভুললে গেলে চলবে না, দিস আমেরিকা থিঙ্ক অ্যাবাউট, তাদের PL4-এর আন্ডারে এই বাংলাদেশে গম দেওয়ার কথা বলে, গম দেওয়ার কথা বলে পুরা 74-এর একটা দুর্ভিক্ষ ঘটায় দিয়েছে বাংলাদেশে, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে এই বাংলাদেশের আরও অনেক অনার সৃষ্টির সাথে আমাদের দেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সবসময় মার্কিন সাম্রাজ্যবাদকে দায়ী করে। তো কাজেই সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে খুব বেশি তুচ্ছতাচ্ছিল্য করা, বা খুব বেশি হালকা যাওয়া, বা তাদের কোনো একটা বিষয় নিয়ে যে তারা করতে বাধ্য ইত্যাদি ইত্যাদি, এটা আমি আসলে ওই জায়গাতে আমি যেতে চাই না। আমার মূল ব্যাপারটা হলো যে আমেরিকাতে অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। আমি ওদের স্থানীয় সরকারের উপর কাজ করেছি,
এখন প্র্যাকটিক্যালি মাঠে গিয়ে ওদের সাথে কাজ করেছি, হাউ দেয়ার লোকাল গভর্নমেন্ট কাজ করে এবং এটা কি করে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে হয়। ফলে ওদের সিনেট কমিটি, কংগ্রেস কমিটি, জুডিশিয়ারি, এমপির অফিস, পৌর মেয়রের অফিস, গ্রামের যে মেয়র অফিস, এই প্রত্যেকটা অফিস অ্যাটাচমেন্ট থেকে থেকে আমি কাজগুলো করেছি। ফলে ওদের আমলাতন্ত্র, পুলিশ বাহিনী, টোটাল জিনিস সম্পর্কে আমি যতটুকু জানি, তার সঙ্গে সঙ্গে আবার ভারতে দেখেছি। তো এখনও আমেরিকাকে যদি আপনি ধরেন 100, ভারতকে আপনি এখনও 10 নম্বর দিতে পারবেন না। তো সেই ভারতের একজন এডিশনাল সেক্রেটারি, তার ভিতরে যে ম্যাচুরিটি আছে, দেশপ্রেম আছে, শিক্ষা আছে, ওদের সাথে বার্গেনিং করার মতো আমাদের আমলাতন্ত্রে আমি যতদিন ছিলাম, এখন হয়েছে কিনা জানি না, আমি একজন আমলাকে দেখিনি। তো আপনি একটা ফরেন পলিসি, সেটা মন্ত্রী বলেন বা এমপি বলেন, অথবা আপনি ধরেন আমলাতন্ত্র বলেন, তাদের সঙ্গে এক টেবিলে বসে আলাপ আলোচনা করে তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে, তার কাছ থেকে আমার পাওনা বুঝে আনার জন্য যে ম্যাচুরিটি দরকার, আমরা আসলে তার ধারে কাছেও কিন্তু যেতে পারিনি। ফলে ইট ইজ ভেরি ইজি। মিস্টার নরেন্দ্র মোদী যদি আমাদেরকে একটা হুকুম দেন, আমরা সঙ্গে সঙ্গে একটা তালমিল করলাম, সীমান্তে একটা গোলাগুলি হলো, তারপর শেষে সেই গোলাগুলির আমরা কোনো প্রতিবাদ করলাম না, মনে করলাম দাদাকে খুব সম্মান করলাম, এটা আমাদের কাছে একটা আত্মতৃপ্তির ব্যাপার হতে পারে। বাট ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি হলো মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়াই বলছে যে তুমি আমাকে কয়লা চোর বলো। নরেন্দ্র মোদীকে বলতেছে, মোদী তুমি আমাকে কয়লা চোর বলো। চোর তো বড় চোর তুমি, কেন কয়লা মন্ত্রণালয় তোমার আন্ডারে, তুমি প্রাইম মিনিস্টার, তোমার আন্ডারে কয়লা আন্ডার। ফলে এই জন্য তোমার বিরুদ্ধে অ্যারেস্ট হওয়া উচিত। তুমি গরু চুরির জন্য বিভিন্ন লোককে দায়ী করো, তোমার গরু চুরির জন্য তোমার ভারতে তোমার পাশের লোকটা সবচেয়ে বড় গরু চোর, সে হলো অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীর, তার আন্ডারে বিএসএফ। তো বিএসএফের লোককে যদি একটা লোক যদি গরু চুরির জন্য দায়ী করা হয়, অমিত শাহ হলো সবচেয়ে বড় গরু চোর। এবং এইটা মঞ্চে বসে মমতা ব্যানার্জি সেই কথাগুলো বলছে, এবং দ্যাট ইজ ইন্ডিয়ান ডেমোক্রেসি। তো সেই ইন্ডিয়ান ডেমোক্রেসির সঙ্গে যখন আমাকে বার্গেনিং করতে হবে, আমি তার পদলেখন করে, তার হুকুম তামিল করে, বা তাকে একজন স্বৈরাচারী মনে করে আমি নিজে একজন স্বৈরাচারী হয়ে তার হুকুম তামিল করে মনে করলাম আমাদের একটা দোস্তি হয়ে গেছে, নট লাইক দ্যাট। ইন্ডিয়া আমাদের সাথে যাই করুক না কেন, আমেরিকা আমাদের সাথে যাই করুক না কেন, তাদের নিজের দেশে ইজ এ হিউজ ডেমোক্রেসি, ইজ এ হিউজ ট্রেডিশন। তো আমাদের ওই জায়গাটাতে বার্গেনিং করার জন্য এখানে গণতন্ত্র লাগবে, সুশাসন লাগবে, ন্যায়পরায়ণতা লাগবে, সততা লাগবে, জ্ঞান লাগবে, বুদ্ধি লাগবে, প্রজ্ঞা লাগবে, সততা লাগবে, ঐতিহ্য লাগবে। আর সেইগুলো কোনোটা যদি না থেকে আমরা যা কিছু করতে পারি, এটা হলো একটা ইলিউশন, একটা স্বপ্ন দেখতে পারি। ধন্যবাদ। জাস্ট আমার হাতে আর 1-1.5 মিনিট সময় আছে। না, এটা তো মানে হঠাৎ করে যদি আমরা বলি যে আমাদের যে আমলাতন্ত্র, তাদের মান, তো এটা আমাদের এমপিদের মান, সাবেক এবং বর্তমান মন্ত্রীদের মানও এটাই ধরতে হবে। হঠাৎ করে ওদের মান নিয়ে, বরং আমি একসময় যারা সিএসপি ছিল, তো তার অনেক মান ছিল তাদের। তো 2জন সিএসপি আমার সাথে টকশোতে, মরহুম ডক্টর সাদাত হোসেন, মোফাজ্জল করিম জীবিত আছেন এখন। তো ওনাদের কথাবার্তা শুনে মনে হলো যে দেশ একেবারে ক্রিম, মানে সবসময় সিএসপি যারা ছিল খুব ভালো ছিল। কিন্তু আমি একটা সুযোগ ওই টকশোতে বললাম, স্যার দেখুন, দেশের যা কিছু উন্নতি হলো এটি সিএসপিদের অবসর যাওয়ার পরেই হয়েছে। সিএসপিরা যখন মানে অনেক ইংরেজি জানা স্মার্ট সিএসপি অফিসার যারা ছিল, তাদের আমলে আমাদের মাথাপিছু আয় $500 অতিক্রম করে নাই, বরং কম ইংরেজি জানা, কম লেখাপড়া যেগুলো পরে বিসিএস কাটার, ওদের আমলে বাকিটুকু হয়েছে। আমাদের যে সকল যে সংকটগুলো ছিল, আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু একটা আমাদের ম্যাপ ছিল না, বর্ডার ছিল না, আমাদের অসমাপ্ত ছিল আমাদের ম্যাপ, আমাদের সমুদ্র সীমা ছিল না, এই বহু কিছু আমাদের ছিল না। তো এগুলো তো আমাদের এই ডিপ্লোম্যাটরাই আলোচনা করে এগুলো করছে। ইভেন আমরা যদি প্রত্যেকটা ক্রাইসিস আমরা দেখি, তো আমাদের এই যে ইভেন যখন প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, তো দেখা যায় যে পৃথিবীর অনেক দেশের থেকে আমাদের এই কম লেখাপড়া যে লোকগুলো আপনি যাদেরকে বলতেছেন, তারা আরও বেটার ম্যানেজ করে এবং তারা অনেক বিদেশিকে পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখে। আমি আশা রাখতে চাই, কারণ আমি এইটা কোনো দেশের সাথে ফরেন পলিসি কি হবে, এটা কেবলমাত্র ওই কয়টা লোকের লেখাপড়ার মান দিয়ে নির্ধারিত হয় না, ইট ডিপেন্ডস অন সাম আদার ফ্যাক্টরস। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে
দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাম মাওলা রনি এবং প্রফেসর মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ আলোচনা পারছেন। দর্শক, আমার অতিথিরা অনেক কথা বলেছেন, হাস্যরসের মধ্য দিয়ে অনেক সিরিয়াস কথা তারা বলেছেন এবং নানাভাবে, কিন্তু ওনাদের কথা ধার করে কয়েকটা কথা আমি শেষ করতে চাই এইভাবে যে ওনারা বলছিলেন যে কূটনৈতিক বিষয়ে রাজনৈতিক ভাষা ব্যবহারে আমাদের রাজনীতিবিদদের সতর্ক থাকা দরকার। সেটা দুপক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য। ভূ রাজনৈতিক যে টানাপোড়েন আছে সেখান থেকে বাংলাদেশের অ্যাডভান্টেজ নেবার সুযোগ আছে, একটা সুযোগ তৈরি হয়েছে। একজন কথা বলেছেন, অন্যজন তার সঙ্গে সেই জায়গায় তার কিছুটা সংশয় আছে এবং তিনি বরং মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ ইনভেস্টমেন্ট গত 1-1.5 বছরে রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে করেছে সেটার রিটার্ন তারা কিভাবে নেবে সেটা নিয়ে এখনও যথেষ্ট চিন্তা করবার সুযোগ আছে এবং এর জন্য তাদের জবাবদিহি করতে হয় সে কথা স্মরণ করে দিয়েছেন। এবং আলোচনার মধ্যে এটাও এসেছে যে বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনা থেকে, সামাজিক বিবেচনা থেকে সবচেয়ে বড় পার্টনার হচ্ছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত, এবং অন্য কারোর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা যেন কোনোভাবেই ঝুঁকির মধ্যে না পড়ে সেই বিষয়ে ওনারা নীতি নির্ধারকদের সতর্ক থাকবার জন্য বলেছেন। আমার সঙ্গে থাকবার জন্য, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।